প্যাসেজ নাম্বার 10 প্রথমে আমরা যে কাজটা করব স্টেপ 1 সবসময় হচ্ছে শিরোনাম পড়া। তো আমাদের দুঃখের বিষয় প্যাসেজ 10 এ কোনো শিরোনাম নেই। তো শিরোনাম নেই, তো শিরোনামহীন একটা প্যাসেজ। তো সেকেন্ড স্টেপে আমরা চলে যাব, দেখবো যে প্রশ্নের ধরন কিরকম, কোন ধরনের প্রশ্ন দেওয়া আছে। এখানে প্রশ্নের প্রথমে আমরা করি, এখানে দেখা যাচ্ছে যে 6, 7, 8 তিনটা প্রশ্ন দেওয়া আছে, স্টেটমেন্ট দেওয়া আছে, মাঝখানে ব্ল্যাঙ্ক ড্যাশ। আমরা দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে গ্যাপ ফিল কোয়েশ্চেন। এটাকে আমরা বলবো সেন্টেন্স গ্যাপ ফিল কোয়েশ্চেন্স। তো গ্যাপ ফিল অনেক রকমের আছে, টেবল গ্যাপ ফিল আছে, ফ্লো চার্ট গ্যাপ ফিল আছে, নোট গ্যাপ ফিল আছে, সামারি গ্যাপ ফিল আছে। এটা হচ্ছে কোন ধরনের গ্যাপ ফিল? সেন্টেন্স গ্যাপ ফিল। তো সেন্টেন্স গ্যাপ ফিল যখন কোয়েশ্চেন থাকবে তখন একটু সাবধান হতে হবে। কেন? কারণ এখানে ব্যাকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাকরণ, তো গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রামার মেনটেন না হলে উত্তর হয়েও হবে না। ঠিক আছে? সে এখানে বলা হইল একটা সেন্টেন্স আমি উদাহরণ হিসেবে দিচ্ছি। To keep fit, you should have dash diet. তো আমি লিখে ফেললাম ব্যালেন্স ডায়েট। হবে আনসার? কেন হবে না? কারণ এখানে আসলে হওয়া উচিত ছিল ব্যালেন্সড। হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল। তো ডায়েট কোন ধরনের ডায়েট সেটা বোঝানোর জন্য একটা অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট বসাইতে হবে, ব্যালেন্স বসাইলে হবে না, ব্যালেন্সড ডায়েট। ঠিক একইভাবে আমাদেরকে এখানে সেন্টেন্সে দেখতে হবে আমাদের সেন্টেন্সের গ্যাপের মধ্যে কোন জিনিসটা মিসিং। গ্রামাটিক্যাল ফর্মের দিক থেকে নাউনটা মিসিং, না ভার্বটা মিসিং, না অ্যাডজেক্টিভটা মিসিং। যেই ফর্মে এটা মিসিং সেই ফর্মটা আমাকে এখানে বসাতে হবে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, সে প্যাসেজে ওয়ার্ডটা দেওয়া আছে কিন্তু ফর্মটা ভার্ব ফর্ম না, অথচ আমার প্রশ্নে চাচ্ছে হচ্ছে ভার্ব। প্রশ্নে কি চাচ্ছে? প্রশ্নে ভার্ব চাচ্ছে কিন্তু প্যাসেজে আছে নাউন। তাহলে সেই নাউনটাকে ভার্বে কনভার্ট করে আমাকে কি করতে হবে? লিখতে হবে। তবে নিজের মন গড়া একটা শব্দ, সিনোনিম, প্রতিশব্দ বসিয়ে দিলে হবে না। অনেকে চিন্তা করে, না আমি যে ইংরেজিতে কাবিল, আমি যে অনেক ইংরেজি জানি, সেটা সিনোনিম না বসাইলে কেমনে প্রমাণ পাবো? এই জন্য করে কি, একটা সিনোনিম বসাই দেয়। আমরা রাইটিং এ বারবার ফোকাস করি যে প্রশ্নের ওয়ার্ডটা বদলিয়ে লেখার জন্য, নিজের সিনোনিম, নিজের সিমিলার এক্সপ্রেশন বসানোর জন্য। কিন্তু রিডিং এ সাবধান, রিডিং এ এই কাজ করা যাবে না, নিজ থেকে কোনো শব্দ বসানো যাবে না। প্যাসেজে যে শব্দটা আছে সেই শব্দের সামনে পেছনে কিছু জোড়া লাগিয়ে অথবা কিছু বাদ দিয়ে কোনো পরিবর্তন ঘটিয়ে যেটা চাওয়া হচ্ছে সেই জিনিসটা লিখতে হবে। তাহলে আমি সেন্টেন্স গ্যাপ ফিল কোয়েশ্চেনের মূল বিষয়টা বলে ফেললাম। তো আমরা যেরকম শর্ট আনসার কোয়েশ্চেনের ক্ষেত্রে দুইটা প্রশ্ন একসাথে পড়েছিলাম, এই ক্ষেত্রেও আমরা একই কাজটা করব, দুইটা প্রশ্ন একসাথে করব। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখতে হবে, কোনোভাবে প্যাসেজে বসিয়ে দিলে, একটা শব্দ বসিয়ে দিলে সেন্টেন্সটা মিলে গেল, হ্যাঁ হয়ে গেল উত্তর না। কনটেক্সট বুঝতে হবে, প্রসঙ্গটা বুঝতে হবে। মানে কোন প্রসঙ্গে প্যাসেজটা এবং কোন প্রসঙ্গে প্রশ্নটা। প্যাসেজের প্রসঙ্গে প্রশ্নটা কি চাওয়া হচ্ছে, কথা বুঝতে পারছি? যেমন
আমি হাসনাইন স্কয়ারে বিভিন্ন কোর্স করাই, ফাউন্ডেশন ইংলিশ, IELTS, SAT, ভার্সিটি অ্যাডমিশনের ইংলিশ প্রিপারেশন, IBA প্রিপারেশন। তো আমার এখানে হাসনাইন স্কয়ারে আশবিক হচ্ছে IELTS এর একটা স্টুডেন্ট, IELTS ব্যাচের একটা স্টুডেন্ট। সে অনিন্দ হচ্ছে SAT ব্যাচের একটা স্টুডেন্ট। এখন আমি প্রশ্ন করলাম জিয়াকে, যে জিয়া তুমি এটা ফিল আউট করো যে আশবিক ইজ এ ড্যাশ, আশবিক ইজ এ ব্ল্যাঙ্ক। এখন জিয়া যদি বলে আশবিক ইজ এ স্টুডেন্ট, আনসারটা হবে? কেন হবে না? আনসার তো স্টুডেন্ট ঠিকই আছে, সে তো আসলে তো স্টুডেন্টই, কিন্তু আমি কোন প্রসঙ্গে বলছি? জিয়াকে জিজ্ঞেস করছি, ঠিক না? তার মানে আমার হাসনাইন স্কয়ারের প্রসঙ্গে সে আমার এখানে কাজ করে, তাহলে তার নলেজ কতটুকু সেটা আমি টেস্ট করতেছি ইন টার্মস অফ মাই অর্গানাইজেশন, ঠিক আছে না? তাহলে সেক্ষেত্রে তাকে কি বলা উচিত ছিল? আমি বললাম আশবিক ইজ এ ড্যাশ, অনিন্দ ইজ এ ড্যাশ, তাহলে কি হবে? এটা তো ঠিক আছে, দুই ওয়ার্ড, থ্রি ওয়ার্ড তো থাকে, কিন্তু এখন হ্যাঁ, তাহলে কি কি লিখবে সে? IELTS স্টুডেন্ট, তাই না? অনিন্দ ইজ এ, তাহলে বিষয়টা কিসের উপর আসছে? কনটেক্সট। এটাকে কি বললাম আমি? কোন কনটেক্সট? এখন বলা হলো আশবিক ইজ এ ড্যাশ, শরীফ ইজ এ ড্যাশ, তাহলে কি হবে? শরীফ এখানকার স্টুডেন্ট। আচ্ছা, কথা বুঝে গেছে। তাহলে দুজনেই লিখতে হবে IELTS স্টুডেন্ট, শুধু স্টুডেন্ট লিখলে হবে না। আবার যদি এরকম থাকে আশবিক এন্ড শরীফ আর ড্যাশ, প্রসঙ্গে কনটেক্সটে কি বুঝাচ্ছে? আশবিক কি সকালের ব্যাচ, শরীফ কি বিকেলের ব্যাচ? আসলে দুইজনই তো একই ব্যাচে। তাহলে এখন আমি কি বুঝাচ্ছি? স্টুডেন্ট বুঝাচ্ছি নাকি ব্যাচ ম্যাচ বুঝাচ্ছি? ইন দ্য কনটেক্সট কি বুঝাচ্ছি? তাহলে আশবিক এন্ড শরীফ আর ব্যাচ ম্যাটস। তো এই গ্যাপ ফিল কোয়েশ্চেন এই জন্য একটু চ্যালেঞ্জিং। কেন চ্যালেঞ্জিং? যে যেন তেন ভাবে একটা ওয়ার্ড বসে, হ্যাঁ উত্তর তো মিলে গেল, এই নাউন নাউন তো পেয়ে গেছি, অর্থ তো মিলে, তাহলে এটাই উত্তর। প্যাসেজের কনটেক্সট তো বুঝতে হবে। আমি বুঝাইতে পারছি? তো প্যাসেজ আমরা যেহেতু শিরোনাম পাইনি, তো আমরা বুঝতে পারলাম না যে আসলে কোন কনটেক্সট। তারপর আমরা প্রশ্নে চলে আসছি। প্রশ্নে কি বলছে একটু দেখি। আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে প্রশ্নের ক্ষেত্রে, টিচু উদ্দেশ্য থাকবে প্রশ্নের ক্ষেত্রে সবার আগে ভার্বটা বের করা। কি বের করা? farmers can cause their land to produce more by using blank and blank। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে ভার্ব বের করব। কোনটা ভার্ব? কোনটা? ক্যান নাকি ক্যান কজ? ক্যান কজ। কজ মানে ঘটানো, বাধ্য করা। এই ক্যান কজের সাবজেক্ট কে? তাহলে কৃষকরা ঘটাতে পারে বা কৃষকরা বাধ্য করতে পারে কাকে? কাকে ঘটাতে পারে? দেয়ার ল্যান্ড। তাহলে ফার্মার্স ক্যান কজ দেয়ার ল্যান্ড, তারা তাদের জমিকে বাধ্য করাইতে পারে। কেন? কিসের জন্য? তাহলে উৎপাদনে বাধ্য করতে পারে, মানে জমি থেকে উৎপাদন ঘটাইতে পারে। কিভাবে? বাই, মানে বেশি উৎপাদন, জমি থেকে বেশি উৎপাদন বের করতে পারে কিভাবে? বাই ইউজিং। তাহলে আইএনজি আসছে, ইউজের পরে নিশ্চয়ই কি আসবে? একটা নাউন আসবে। তাহলে বাই ইউজিং এক্স এন্ড ওয়াই। তাহলে দুইটা জিনিসের ব্যবহার করার মধ্য দিয়ে কৃষকরা তাদের জমি থেকে বেশি উৎপাদন আনতে পারে। তাহলে সোজা কথা, প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে জমির উৎপাদন। কৃষকরা সহজে জমি থেকে উৎপাদন বাড়াইতে পারে কোন দুইটা ব্যবহার করে, কোন দুইটা জিনিস ব্যবহার করে।
এতটুকু বুঝাইতে পারছি একটা প্রশ্ন। তাহলে আমরা কি খুঁজবো প্যাসেজ থেকে, যে কোন দুইটা জিনিস ব্যবহার করে উৎপাদন বাড়বে। সেকেন্ড বলা হচ্ছে the use of fertilizers and pesticides in Denmark boomed by dash and dash respectively. এখানে আমাদের প্রথমে কি বের করতে হবে, ভার্ব কোনটা, ভার্ব কোনটা, বুম হচ্ছে ভার্ব। বুম মানে কি, হঠাৎ বৃদ্ধি পাওয়া। তাহলে বৃদ্ধিটা পেয়েছে কে, ইউজ, ইউজটা হচ্ছে বেড়ে গেছে। কিসের ইউজ, ফার্টিলাইজার্স এন্ড পেস্টিসাইডস। আবার এখানে বলা হচ্ছে রেসপেক্টিভলি, যথাক্রমে। তার মানে প্রথমটাকে, প্রথমটা ফার্টিলাইজার, দ্বিতীয়টা হচ্ছে পেস্টিসাইডস। স্থান দেওয়া আছে কোথাকার সেটা, তাহলে ডেনমার্কে দুইটা জিনিসের ব্যবহার বেড়েছে, একটা হচ্ছে সার আর একটা হচ্ছে কীটনাশক। এখন আমাদেরকে বুমের পরে দেওয়া আছে প্রেপোজিশন কি, বাই। বাই মানে কি, বুমের পরে, ইনক্রিজের পরে, ডিক্রিজের পরে বাই থাকলে সেই বাইয়ের বাংলা অর্থ হচ্ছে হারে। তাহলে কত হারে বৃদ্ধি পেয়েছে, না ভার্বের পরে না, ইনক্রিজের, সব ভার্বের পরে না। যেমন আই ওয়াক বাই, আই কাম বাই, এর তখন তো হবে না, আই কাম বাই 50% তো হবে না। তাহলে হচ্ছে যখন বৃদ্ধি পাওয়া বা কমা বোঝায়, সেক্ষেত্রে বাইয়ের, বাই প্রেপোজিশন দ্বারা বোঝাচ্ছে কি, হারে। তাহলে আমাকে বের করতে হবে কি, কত কত হারে কমছে। তাহলে দুইটা প্রশ্ন আমার মাথায় সেট। একটা প্রশ্ন হচ্ছে কিসের ব্যবহারের মধ্য দিয়ে ফলন বেশি ঘটাইতে পারে, আর একটা হচ্ছে কি কত কত হারে সার এবং কীটনাশক যথাক্রমে বেড়েছিল ডেনমার্কে। তো এইবার আমরা সরাসরি কোথায় চলে যাব, প্রশ্নে। তো প্রশ্ন আমরা একটু দেখি, সরি প্রশ্ন আমাদের শেষ, এবার প্যাসেজে চলে যাব। প্যাসেজ থেকে আমরা পরে বের করব। তাহলে প্রথম সেন্টেন্সের ভার্ব কোনটা, প্রথম সেন্টেন্স, এই সেন্টেন্সের ভার্ব কোনটা, government policies have frequently compounded the environmental damage that farming can cause. এখানে ভার্ব কোনটা, have compounded, compound মানে কি, হ্যাঁ কম্পাউন্ড মানে আমরা জটিল। তাহলে পলিসি মানে কি, পলিসি নীতিমালা। তাহলে কার নীতিমালা, সরকারি নীতিমালা কি করে ফেলছে, জটিল করে ফেলছে। কাকে, কোন জিনিসটাকে জটিল করে ফেলছে, ড্যামেজ মানে কি, ক্ষতি। তাহলে পরিবেশগত ক্ষতিটার জটিল করে ফেলছে, পরিবেশগত ক্ষতির জটিলতা বাড়িয়ে ফেলছে। তাহলে কে বাড়িয়ে ফেলছে, সরকারি নীতিমালা। সরকারি নীতিমালা পরিবেশগত ক্ষতিটা কমাই ফেলছে নাকি বাড়াই ফেলছে। এরপর দেওয়া আছে দ্যাট, দ্যাট দ্বারা কি বোঝাচ্ছে, তার আগের নাউন ড্যামেজ কে বোঝাচ্ছে। এরপর দেওয়া আছে নাউন ফার্মিং, আবার দেওয়া আছে ভার্ব। তাহলে বুঝতে হবে এটা হচ্ছে এই ভার্বের অবজেক্ট। ফার্মিং ক্যান কজ ড্যামেজ, কি বলতে হবে মনে মনে, ফার্মিং ক্যান কজ ড্যামেজ, চাষাবাদের কারণে ক্ষতি হতে পারে। দ্যাট মানে যে, চাষাবাদের কারণে যে ক্ষতিটা হতে পারে সেই ক্ষতিটা সরকারি নীতিমালার কারণে আরো জটিল হয়ে গেছে। চাষাবাদের কারণে এমনি তো, চাষাবাদের কারণে এমনিতে ক্ষতি হচ্ছে পরিবেশের, সেই ক্ষতিটা আরো জটিল হয়ে গেছে কার কারণে, সরকারি নীতিমালার কারণে। তারপর বলা হচ্ছে পরের সেন্টেন্সে ভার্ব কোনটা, কোনটা হবে ভার্ব, আশবিক
ড্রাইভ আপটা হচ্ছে ভার্ব, সেই ভার্বের সাবজেক্ট কে? ড্রাইভ আপ হচ্ছে ভার্ব, সেই ভার্বের সাবজেক্টটা কে? সাবসিডিজ, প্রাইস সাপোর্টস। তাহলে সাবসিডিজ, প্রাইস সাপোর্টস। সাবসিডিজ মানে ভর্তুকি, আর প্রাইস সাপোর্টস মানে দাম নির্ধারণে সহায়তা। দাম নির্ধারণে সহায়তা। আমি একটু বুঝাই বলি বিষয়টা। মরিচের চাষ হইল, মরিচ প্রতি কেজি মরিচের উৎপাদন খরচ হয়েছে 60 টাকা। এখন লাভ করতে হলে কৃষকের কত টাকা বিক্রি করতে হবে? 60-এর বেশি বিক্রি করতে হবে না? এখন আড়তদাররা বলতেছে 40 টাকার উপরে কিনবো না, তাহলে কি হবে? তাহলে ওরা কি মরিচগুলো রেখে দিবে? বিক্রি করবে 40-45 যাই পাই লসে দিয়ে হইলেও বিক্রি করবে। এখন সরকার বললো যে না, কোন আড়তদারের কাছে বিক্রি করতে হবে না, সরকারে কিনে নিবে 100 টাকা করে কেজি। হ্যাঁ, তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটা একটা নীতিমালা, প্রাইস সাপোর্ট। তাহলে বলতেছে ইন রিচ কান্ট্রিজ, ধনী দেশগুলোতে একে তো হচ্ছে ভর্তুকি, মানে সার কিনলে 100 টাকা সার বিক্রি করবে কত টাকা দিয়ে? 50 টাকা দিয়ে, আর বাকি 50 টাকা সরকারের ভর্তুকি। ফর গ্রোয়িং ক্রপস, শস্য উৎপাদনের জন্য প্রথমত দিচ্ছে ভর্তুকি, তার উপর শস্যগুলো কিনে নেওয়ার জন্য দিচ্ছে প্রাইস সাপোর্ট। এই কারণে ফর ফার্ম আউটপুট, আউটপুট মানে কি? এখানে একটু খেয়াল করি, ফার্ম আউটপুট, আর এখানে বলছে গ্রোয়িং ক্রপস, শস্য উৎপাদন অথবা খামারের ফসল উৎপাদন, দুইটাই কিন্তু উৎপাদন। এইখানে বলা হয়েছে গ্রোয়িং ক্রপস, এখানে বলা হয়েছে ফার্ম আউটপুট। আমরা রাইটিং লেখার সময় এই জিনিসটা খেয়াল করবো, একই শব্দ বারবার না লিখে তার সিমিলার এক্সপ্রেশন বা সিনোনিম লেখার চেষ্টা করবো, তাইলেই ভালো স্কোর করতে পারবো। রিডিং থেকে আমরা লেসন পাবো রাইটিং কিভাবে লিখতে হবে। তাহলে শস্য উৎপাদনের জন্য ভর্তুকি এবং ফসল উৎপাদনের জন্য যে দাম নির্ধারণের সহযোগিতা, এই দুইটা জিনিস ড্রাইভ আপ মানে বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে দিয়েছে। ড্রাইভ মানে আবার চালাইলে হবে না, হ্যাঁ, গাড়ি চালানো। ড্রাইভ মানে তো আমরা একটা জানি, ড্রাইভার ড্রাইভ করে। ড্রাইভ আপ কাকে বাড়িয়ে দিয়েছে? দা প্রাইস, কিসের প্রাইস? অফ ল্যান্ড, জমির দাম বেড়ে গেছে। তো যেই জমি, হ্যাঁ, যেই জমিতে সোনা ফলে সেই জমি কি কেউ বিক্রি করবে? বরং কিনতে চাইবে। যত জমি বেশি হবে তত লাভ বেশি হবে, এই জন্য জমির দাম বেড়ে গেছে। এখানে কিন্তু সহজে উৎপাদন বাড়বে কিসের ব্যবহারে সেটা আমরা পাইনি, পেয়েছি। এর পরের সেন্টেন্সের ভার্ব কোনটা? ইস। সাবজেক্ট কোনটা? ভ্যালু। তাহলে বার্ষিক মূল্য কিসের? অফ দিস সাবসিডিজ। এই যে সরকার ভর্তুকি দেয় নীতিমালা অনুযায়ী, এই ভর্তুকির বার্ষিক ব্যয়, বার্ষিক মূল্য ইজ ইমেন্স, প্রচুর। এরপর দেওয়া আছে কি? কোলন। কোলন মানে হচ্ছে তার আগের কথার ব্যাখ্যা। আগে কি বলছে? বিশাল, প্রচুর। তো বিশাল বা প্রচুর কতটুকু সেটা বলছে about $250 billion, $250 billion or more than all World Bank lending in the 1980s. 80 দশকে দেয়া সমস্ত দেনার, সমস্ত ধার দেনার চেয়ে বেশি। কার? বিশ্ব ব্যাংকের। বিশ্ব ব্যাংক 80 দশক, তার মানে 10 বছরে বিশ্ব ব্যাংক যতটুকু দেনা দিয়েছেন, যতটুকু ল্যান্ড করেছেন, ঋণ দিয়েছেন, তার চেয়ে বেশি। কি? সরকারি ভর্তুকিটা। তাহলে আমরা বুঝতে পারলাম আসলে সরকার কিসের জন্য ভর্তুকি দিয়েছে? শস্য উৎপাদনের জন্য এবং দাম নির্ধারণের জন্য।
আর আমরা খুঁজতেছি সহজে কিভাবে উৎপাদন বাড়াবে, কোন দুইটা জিনিসের ব্যবহার ঘটিয়ে। পরের সেন্টেন্সে ভার্ব কোনটা? ইস। তো এটা হচ্ছে একটা মডিফায়ার। টু ইনক্রিজ দ্য আউটপুট অফ ক্রপস পার একর, প্রতি একর জমিতে উৎপাদন বাড়ানোর জন্য, শস্য উৎপাদন বাড়ানোর জন্য, a farmer's easiest option, একজন কৃষকের সর্বোত্তম পন্থা হচ্ছে টু ইউজ, ব্যবহার করা, মোর, বেশি ব্যবহার করা, কি, অফ দ্য মোস্ট রেডিলি অ্যাভেলেবল ইনপুটস, তৎক্ষণাৎ পাওয়া যায় এই ধরনের ইনপুট বেশি ব্যবহার করা। তাহলে উৎপাদন বাড়ানোর জন্য কৃষকের সহজ উপায় কি? তৎক্ষণাৎ পাওয়া যায় এই ধরনের ইনপুট ব্যবহার করা। তাহলে আসল কথা কি ব্যবহার করছে তারা? ইনপুট। এতটুকু পেয়ে কেউ যদি বসায় ফার্মার্স ক্যান কজ দেয়ার ল্যান্ড টু প্রডিউস মোর বাই ইউজিং ইনপুটস, আনসার হবে? কেন হবে না? স্ট্রাকচার তো মিলে, কিন্তু আসলে ইনপুটস বলার পর আবার কোলন দেওয়া আছে না? কোলন মানে কি? তার আগের বিষয়টা ব্যাখ্যা। তাহলে ইনপুট কি জিনিস? ফার্টিলাইজার্স এন্ড পেস্টিসাইডস। তাহলে কোন জিনিসটা বেশি ব্যবহার করে ফলন বাড়ানো যায়? ফার্টিলাইজার্স এন্ড পেস্টিসাইডস। তাহলে আমাদের এখানে হবে, প্রথমটা হবে ফার্টিলাইজার্স। তাহলে আইএলস এর বিষয়টা বোঝা গেছে, সহজে তারা দেয় না, যেটা ইনপুট সেটা না, ইনপুটস এর পরে কোলন দিয়ে যেটা দেওয়া আছে, যেটা আমরা সাধারণত ব্র্যাকেটে থাকলে কি করি, ইগনোর করি, কোলন দেওয়া থাকলে ইগনোর করি, ওইখানেই দেখা যাচ্ছে কি লুকিয়ে থাকে আইএলস এর আনসার, ফার্টিলাইজার্স এন্ড পেস্টিসাইডস। এখন তো আমরা একটা প্রশ্ন বের করে ফেলেছি আনসার, তাহলে এখন কি করতে হবে? এখন আমাদেরকে আরেকটা প্রশ্ন পড়ে নিতে হবে। আগে থেকে তো আমাদের একটা প্রশ্ন পড়া ছিল, সেটা হচ্ছে কত কত হারে বেড়েছে। এবার বলছে ফুয়েল, এই সেন্টেন্সের ভার্ব কোনটা? ফুয়েল ফ্রম ক্রপ রেসিডিউস, হার্ডলি অ্যাডভার্ব দেওয়া আছে, ভার্ব মিসিং, এন্ড আবার ভার্ব মিসিং, কার্বন ডাইঅক্সাইড উইথ দেয়ার যেহেতু পসেসিভ দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই এখানে কি হবে? একটা নাউন হবে। তাহলে এবার অর্থটা একটু খেয়াল করি। ফুয়েলস এরপরে প্রেপোজিশন অফ রেস, মানে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। তাহলে মিনিং করতে গেলে উল্টা থেকে করতে হবে। রেসিডিউস মানে কি? উচ্ছিষ্ট। ক্রপ মানে শস্যের উচ্ছিষ্ট থেকে প্রাপ্ত জ্বালানি। শস্যর উচ্ছিষ্ট থেকে প্রাপ্ত জ্বালানি কার্বন ডাইঅক্সাইডকে কিছু একটা করতে পারে না। তাহলে কি করতে পারে না? কি করে না? শস্যর উচ্ছিষ্ট থেকে প্রাপ্ত জ্বালানিগুলো কার্বন ডাইঅক্সাইডকে কি করে না, সেটা খুঁজে বের করতে হবে। এন্ড দিয়ে কিন্তু আর হার্ডলি আছে, তাহলে এখন নিশ্চয় হবে করে। হার্ডলি মানে করে না, আর হার্ডলি নাই মানে করে কার্বন ডাইঅক্সাইড। তাহলে সোজা কথা, শস্যের উচ্ছিষ্ট থেকে প্রাপ্ত জ্বালানি কার্বন ডাইঅক্সাইডকে কি করে না এবং কি করে, তাদের কিসের সাথে? প্রশ্নটা একটু ঝামেলা আছে, একটা প্রশ্ন কিন্তু তিনটা। বের করতে হবে কার্বন ডাইঅক্সাইডকে সে কি করে, আবার বের করতে হবে কার্বন ডাইঅক্সাইড সে কি করে না, আবার বের করতে হবে কখন সেটা করে, যেটা করে সেটা কখন। দুইটা শুদ্ধ হয়েছে, একটা ভুল, শেষ। পুরোটা পা। আমরা যেখানে পড়ে গিয়েছিলাম, একটা জিনিস আমি বলে রাখি, যখন আমরা প্যাসেজ পড়বো, ঠিক আছে, প্যাসেজের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করব,
যেখানেই আমরা পড়া শেষ করব সে আমরা আসলে এখানে পড়েছিলাম এতটুকু পর্যন্ত। এই জায়গায় একটা এইভাবে টিক মার্ক দিয়ে রাখবো, ডাবল টিক, প্রশ্নে যাওয়ার আগে। কেন? কারণ প্রশ্নে উত্তর দেওয়ার পর আবার পেসেজ যেন প্রথম থেকে পড়তে না হয়। প্রথম থেকে পড়লেও ভালো, কিছু সময় বাঁচে, কিন্তু কোথায় পড়ে গেছিলাম সেটা খুঁজতে খুঁজতে দেখা যায় কি শেষ, আবার দুইবার করে পড়তে হয়, এই জন্য টাইম ওয়েস্ট হয়। এই লুপ হোলস গুলো চিনতে হবে। টিক মার্ক দিয়ে গেলে টাইম আর লুজ হবে না, টাইম নষ্ট হবে না, বরাবর জায়গায় আমি পড়া শুরু করব। তাহলে fertilizer use doubled in Denmark in the period 1960 and 1985, and increase in Netherlands by 150%. তাহলে ফার্টিলাইজার ইউজ ডাবল, তার মানে দ্য ইউজ অফ ফার্টিলাইজার্স ডাবল না? ডাবল যদি হয় কত পার্সেন্ট বাড়ছে? ইউজটা যদি ডাবল হয়, হ্যাঁ, তাহলে সে এক্স, এক্স ডাবল হলে কত হয়? টুয়াইস এক্স। হ্যাঁ, তাহলে এখানে দ্য ইউজ অফ ফার্টিলাইজার্স এন্ড পেস্টিসাইডস ইন ডেনমার্ক বুম বাই, বৃদ্ধি পেয়েছে কত হারে? Fertilizer use doubled in Denmark between কত? 1960, তার মানে 1960 তে ছিল এটা x, এটা 1985 এ হয়ে গেছে কত? টুয়াইস x, ব্যবহারটা দ্বিগুণ হয়ে গেছে। ফার্টিলাইজার বিষয়টা পাওয়া গেছে। The quantity of pesticides, quantity পরিমাণের কথা বলছে, applied has risen to by 59%. কতটুকু বাড়ছে? 59%. In 1975 to 1984 in Denmark. কিন্তু এটা কি? এটা হচ্ছে পেস্টিসাইডস না? তাহলে আনসার কত কত হবে? আর কোন তথ্য আছে? তাহলে এখন আনসার কি হবে? কত কত? ফার্টিলাইজার যে বুম হয়েছে, বৃদ্ধি পাইছে, এটা আমরা তথ্যটা পাইছি তো? হ্যাঁ, তাহলে আমরা এটা কত পার্সেন্ট লিখবো? কেমন 41%? তাহলে ডেনমার্ক বুম বাই ফটোকপি মেশিন মনে থাকলে, তাহলে যেই সাইজ সেই সাইজ হুবহু হলে 100%, কিন্তু তার দ্বিগুণ হলে, ডাবল হলে কি হবে? 200%। আমরা এই বাই সহ এই জিনিসটা মনে রাখবো, কারণ আইএলস এই ধরনের অনেক প্রশ্ন আসছে এবং আসবে। তো যদি নর্মাল ক্যালকুলেশন আমরা করে ফেলি তো 100% বসিয়ে দিব, উত্তরটা ভুল হয়ে যাবে। এই জন্য এটা মনে রাখা অত্যন্ত জরুরি। না, আইএলস এই ধরনের অনেক প্রশ্ন আসছে। ওকে, এখন আর প্রশ্ন কয়টা বাকি আছে তাইলে আমাদের? কি কি? একটা প্রশ্ন বাকি আছে। পেস্টিসাইডটা আমরা পেয়েই গেছি, এটা তো সোজাই ছিল, এটা বলে দিছে ওরা বাই 59%। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে পরেরটা। আচ্ছা, তাহলে আমরা এখন পরেরটাতে আসি। ক্রপ ফ্রম ক্রপ রেসিডিউস, ফুয়েলস ফ্রম ক্রপ রেসিডিউস মানে কি বলছিলাম? ফুয়েলস ফ্রম ক্রপ রেসিডিউস
শস্যের অবশিষ্ট অংশ থেকে প্রাপ্ত জ্বালানি কি বের করব আমরা? কার্বন ডাই অক্সাইডকে কি করে আর কি করে না। তাহলে আমরা এখানে পড়লাম in the late 1980s and early 1990s some efforts were made, এই জিনিসটা একটু আন্ডারলাইন করে রাখি, some efforts were made, একটা চেষ্টা চালানো হয়েছে, আমাদের রাইটিং এ লাগবে, কিছু প্রচেষ্টা কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, some efforts were made আন্ডারলাইন করে রাখি। স্পিকিং এ এবং রিটেন ইংলিশে লাগবে, কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল কিসের জন্য? to reduce farm subsidies কমানোর জন্য। The most dramatic example was that of New Zealand. The most dramatic শব্দের বাংলা অর্থ কি? নাটকীয় নয়, এটার অর্থ ব্যাপক। চোখে পড়ে এমন একটা উদাহরণের দেশ হচ্ছে কিসের? নিউজিল্যান্ড। কিসের সেটা? that of কিসের? to reduce. The most dramatic example was that of New Zealand. এখানে that of দ্বারা বোঝাচ্ছে কাকে? To reduce farm subsidies. তাহলে ভর্তুকি কমানোর জন্য সবচাইতে ব্যাপক চোখে পড়ে এমন উদাহরণ হচ্ছে কোনটা? নিউজিল্যান্ড। সেকেন্ড মিনিং। which দ্বারা কাকে বুঝছে? who which what that তার ঠিক আগের নাউন কে বোঝায়। which দ্বারা কাকে বোঝাচ্ছে? নিউজিল্যান্ড। স্ক্র্যাপ মানে কি? স্ক্র্যাপ বাতিল করা, যেটা বাতিল করে দিয়েছে মোস্ট ফার্ম সাপোর্ট ইন 1984, 1984 সালে এসে ফার্মে যত সাপোর্ট তারা দিতে সবগুলো বাতিল। A study of the environment effects conducted in 1993 found that the end of, এর আগে বলছে স্ক্র্যাপ কে এখন সিনোনিম ব্যবহার করছে কি? end. The end of fertilizer subsidies, সারের ভর্তুকির এই বাতিলকরণের পর, had been followed by, be followed by মানে কি? be followed by একটা ফ্রেজ, কেন আমি আগে লিসনিং এ শিখেছিলাম না? be followed by পরপর ঘটা, কোনো কিছুর পরপর ঘটা। লাঞ্চ ইজ ফলোড বাই দ্য মিটিং মানে কি? লাঞ্চ ইজ ফলোড বাই দ্য মিটিং। আবার মিটিং এর পরে লাঞ্চ হবে বললে হবে না, লাঞ্চের পরপর মিটিং হবে। তাহলে এই সারের ভর্তুকি বাতিলকরণের সাথে সাথে পরপর বাই আ ফল ইন ফার্টিলাইজার ইউজ, সারের ব্যবহার কমে গেছে। এরপর একটা তথ্য দিয়েছে a fall compounded by the decline in the world commodity prices, এটা আরো জটিল হয়ে গেছে কারণ ওয়ার্ল্ড দ্রব্যমূল্যের, সারা বিশ্বের দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছিল। হ্যাঁ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই বিষয়টা আরো বেশি জটিল হয়ে গেছে। এমনিতে সরকারের ভর্তুকি তুলে দিছে, তার উপর 60 টাকার যেটা ছাড় সরকার দিত, 40 টাকা ভর্তুকির কারণে 100 টাকা ছাড় হয়েছিল 60 টাকা, এখন ভর্তুকি উঠে যাওয়াতে সেটা কত হইল? 100 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে 100 টাকা হয়ে গেল 150 টাকা। তাহলে মানুষ আর বেশি ব্যবহার করবে নাকি কম ব্যবহার করবে? এই জন্য সাইন দেওয়া আছে ভিতরে। এখান থেকে আবার অন্য সময় প্রশ্ন করতে পারে যে কয়টা কারণে মানুষ সারের ব্যবহার কমিয়ে দিয়েছে, কয়টা কারণ হবে? একটা নাকি দুইটা? দুইটা। একটা কি? একটা হচ্ছে ভর্তুকি বাতিল করা হয়েছে, আরেকটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এইবার একবার দেওয়া হচ্ছে স্ক্র্যাপ, তারপরে দেওয়া হচ্ছে ইন্ড, এখানে এসে বলে দ্য রিমুভাল অফ সাবসিডিজ। এখানে কি করা হচ্ছে? দ্য রিমুভাল অফ সাবসিডিজ। তাহলে কথা কিন্তু একই, যেটা স্ক্র্যাপ সেটাকে এন্ড বলা হয়েছে, এখানে কি বলা হচ্ছে? রিমুভাল। এই যে সিনোনিম ব্যবহার কিভাবে করতেছে জিনিসটা খেয়াল করতে হবে। সারের ব্যবহার, সারের ভর্তুকির এই বাতিলকরণটা অলসো স্টপ, থামিয়ে দিয়েছে ল্যান্ড ক্লিয়ারিং এন্ড ওভারস্টকিং, জমি, মানুষ আর জমি সাফ করতেছে না, ল্যান্ড ক্লিয়ারিং ও বন্ধ, ওভারস্টকিং এক জমিতে বেশি বেশি চাষ এটাও বন্ধ। তাহলে যেই
সারের ভর্তুকি বন্ধ হয়েছে, সাথে সাথে ল্যান্ড ক্লিয়ারিং ও বন্ধ, ওভার স্টকিং ও বন্ধ, which in the past had been the principal cause of erosion. Erosion মানে মাটির অবক্ষয়। এই দুইটা কারণে আগে মাটির অবক্ষয় সবচাইতে বেশি হতো। Farms begin to diversify. এখন ফার্মার আগের মতো নাই, বিচিত্র হয়ে গেল। The one kind of subsidy whose removal appeared to have been bad, যেই এক ধরনের, the one kind of subsidy, তবে যে এক ধরনের ভর্তুকি whose removal, যেটা বাদ দেওয়ার কারণে appeared to have been bad, মন্দ হয়েছে বলে মনে করা হয়, for the environment, পরিবেশের জন্য, was the subsidy to manage soil erosion. সয়েল ইরোশনের জন্য যে সাবসিডিটা দেওয়া হইতো, সেই সাবসিডিটা বন্ধ করাটা উচিত হয়নি, এটা পরিবেশের জন্য ক্ষতি হয়েছে। ইন লেস এনলাইটেন্ড কান্ট্রিজ, গরিব দেশগুলোতে, and in the European Union, এবং ইউরোপিয়ান ইউনিয়নে, the trend has been to reduce rather than eliminate subsidies. গরিব দেশে এবং ইউরোপিয়ান ইউনিয়নগুলোতে কি করছে, ওরা বন্ধ করে নাই, বরং কমিয়ে দিয়েছে। And to introduce new payments to encourage farmers to treat their land in environmentally friendlier ways or to leave it fallow. তারা কমিয়ে দিয়েছে এবং নতুন ভাবে টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। ইন্ট্রোডিউস নিউ পেমেন্টস, কৃষকদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। কেন? টু এনকারেজ, কৃষকদেরকে উৎসাহিত করার জন্য। কেন? টু ট্রিট দেয়ার ল্যান্ড, যেন তাদের জমির সাথে এমন আচরণ করে যেটা হবে ইন এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলিয়ার ওয়েজ, পরিবেশ বান্ধব আচরণ করে। টাকা পায় না এই জন্য এমন ভাবে জমির সাথে আচরণ যে পরিবেশের ক্ষতি হয়ে যাচ্ছে, এই জন্য এদেরকে আলাদা কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করেছে যাতে তারা জমিকে পরিবেশ বান্ধব উপায়ে ব্যবহার করে, অথবা লিভ ইট ফ্যালো, ফেলে রাখে পতিত অবস্থায়। আমরা এখানে পাইনি আমাদের তথ্য। It may sound strange, শুনে হয়তো অবাক লাগতে পারে, but such payment need to be higher than the existing incentives for farmers to grow food crops. তবে এই যে টাকাটা, এই টাকাটার পরিমাণ কি হতে হবে? তারা ভর্তুকির কারণে যে সারটা পাইতো, সেই সার দিয়ে চাষ করার পরে ফসল যেটা বিক্রি করে যে লাভটা পাইতো, সেই লাভের তুলনায় বেশি হইতে হবে, সেটাই বলছি। এক্সিস্টিং ইনসেন্টিভ, প্রচলিত যে ইনসেন্টিভ তারা পাচ্ছে তার চেয়ে বেশি হওয়া উচিত। তবে ফার্মার্স হাউএভার ডিসলাইক বিং পেইড টু ডু নাথিং, তবে অনেক কৃষকের গায়ে লাগে কোনো কাজ না করে টাকা নিতে। হ্যাঁ, ফার্মার্স হাউএভার ডিসলাইক বিং, পছন্দ করে না, বিং পেইড টু ডু নাথিং, কোনো কিছু না করে টাকা নিতে চায় না। In several countries, they have become interested in the possibility of using fuel produced from crop residues, either as a replacement for petrol or as fuel for the power stations. কিছু কিছু দেশে they have become interested in, they মানে কারা? কৃষকরা আগ্রহী হয়ে উঠছে। ইন্টারেস্টেড এর সাথে সবসময় প্রেপোজিশন ইন থাকে, খেয়াল করতে হবে। আগ্রহী হয়ে উঠছে কিসের উপর? The possibility, সম্ভাবনা, of using fuel, জ্বালানি ব্যবহারের সম্ভাবনা। প্রত্যেকে কোন জ্বালানি? Produced from crop residues, শস্যের উচ্ছিষ্ট থেকে। কি হিসেবে ব্যবহার করবে? either as a replacement for petrol, পেট্রোলের বিকল্প হিসেবে, or as fuel for power station, পাওয়ার স্টেশনের ফুয়েল হিসেবে। তা আমরা আসল জায়গায় চলে এসেছি। এখন আমাদের খেয়াল করতে হবে যে তারা আসলে কি করে এবং কি করে না। এই জায়গায় এসে বলছে ওটা সাচ ফুয়েলস। সাচ দ্বারা কাকে বোঝাচ্ছে? হ্যাঁ, প্রডিউসড ফ্রম ক্রপ রেসিডিউস। এই কথাটাকে রিপিট না করে ওরা কি ব্যবহার করেছে? সাচ ফুয়েলস। এই জিনিসটা আমাদের রাইটিং এ খেয়াল করতে হবে। একটা ওয়ার্ড আবার রিপিট না করে দিস, দ্যাট, সাচ, হ্যাঁ, গ্রুপ নাউন হিসেবে ব্যবহার করতে হবে। সাচ ফুয়েলস প্রডিউস ফার লেস, অনেক অনেক কম কার্বন ডাইঅক্সাইড দেন কোল অর অয়েল,
কয়লা বা তেলের তুলনায় এরা অনেক অনেক কম কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে, তার মানে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে না। তাহলে কি করে না? উৎপাদন করে না। তো ফুয়েলস ফ্রম ক্রপস রেসিডিউস হার্ডলি, কথাটা প্যারাফ্রেজ করছে কি দিয়ে? পাওয়ারলেস দিয়ে। তাহলে বাকি রইলো কি? তাহলে আমাদের আনসার হবে প্রডিউস। এখন বাকি রইলো কি করে? and absorb carbon dioxide as they grow। হ্যাঁ, গ্রো করার সাথে সাথে সেগুলো কি করে? কার্বন ডাইঅক্সাইডকে শুষে নেয়। তাহলে and কি করে? কার্বন ডাইঅক্সাইডকে কি করে? absorb কার্বন ডাইঅক্সাইড উইথ as they grow, দেটাকে বলা হয়েছে দেয়ার, তাহলে গ্রোটাকে নাউন করলে কি হবে? গ্রোথ নাউন, গ্রোথ নাউন হচ্ছে গ্রোথ, উইথ দেয়ার গ্রোথ। তাহলে আমাদের সব প্রশ্নের আনসার বের হয়ে গেল।